ইরান যেটা করবে সেটা হচ্ছে যে যুদ্ধটাকে দীর্ঘায়িত করবে। সো বাংলাদেশের জন্য কিন্তু বেশ একটা কঠিন অবস্থা হবে যে যুদ্ধটা আপনি শুরু করতে পারেন কিন্তু কখন শেষ হবে সেটা আমি বলবো। আমার মনে হয় যে আলোচনাটা ছিল এক ধরনের কি বলবো ধূম্রজাল। শুধু খামেনির সরকার না, এখানে ইসলামিক শাসন ব্যবস্থার পতনের কথাই তারা বলছেন। শুধুমাত্র আকাশ থেকে বোমা ফেলে রেজিম চেঞ্জ করা একেবারেই মানে প্রায় অসম্ভব বলেই মনে হয়। ইতিহাস কিভাবে দেখবে? এই খেলা তো এখনো শেষ হয়নি, সবে শুরু হয়েছে। 2 দিন হলো মাত্র। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনীর হামলা নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরান পাল্টা হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনাগুলোতে। কেবল সামরিক স্থাপনা নয়, সাধারণ বেসামরিক নাগরিকও এসব হামলার শিকার হয়েছেন। পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতি কোন দিকে যাচ্ছে? এটি কি স্থায়ী হবে না সহসাই থেমে যাবে? এসব নিয়ে আমরা কথা বলবো বিবিসির বাংলা বিভাগের সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মোস্তফার সঙ্গে। সাবির মোস্তফা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে রেজিম চেঞ্জের যে অভিযান চালিয়েছে সেটি সফল হবে কি? এখন ট্রাম্পের ভাষণ শুনে মনে হচ্ছে যে তিনি ওই মানে সরকারের পতন এবং সরকারের মানে শুধু সরকার না, রেজিম চেঞ্জ বলতে এখানে শুধু খামেনির সরকার না, এখানে ইসলামিক শাসন ব্যবস্থার পতনের কথাই তারা বলছেন। কিন্তু সেটা সফল হওয়ার সুযোগ কতটা আছে সেটা নিয়ে প্রশ্ন আছে। কারণ শুধুমাত্র আকাশ থেকে বোমা ফেলে রেজিম চেঞ্জ করা একেবারেই মানে প্রায় অসম্ভব বলেই মনে হয়, বিশেষ করে ইরানে। কারণ এখানে ট্রাম্প যেটা আশা করছেন যে খামেনিকে হত্যা করলে এবং খামেনির আশেপাশের যে বড় বড় সামরিক এবং রাজনৈতিক নেতারা আছেন তাদেরকে হত্যা করলে একটা শূন্যতা সৃষ্টি হবে এবং জনগণ মানে একটা অভ্যুত্থান ঘটিয়ে এই পুরো শাসন ব্যবস্থা, ইসলামিক শাসন ব্যবস্থার পতন ঘটাবে। এটাই হচ্ছে ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিকল্পনা এবং আশা। কিন্তু সেই আশা পূরণ হবে বলে মনে হচ্ছে না, কারণ এখানে কোনো শূন্যতার লক্ষণ দেখা যাচ্ছে না। ইতিমধ্যে কিন্তু আপনি দেখেন যে এই খামেনির অফিসের উপর হামলাটা হয়েছিল শনিবার ভোরে, আর সারা দিন কিন্তু ইরান তাদের পাল্টা হামলা চালিয়ে গেছে এবং শুধুমাত্র রোববার ভোরে এসে তারা ঘোষণা দিল যে খামেনি মারা গেছেন। অর্থাৎ প্রায় 24 ঘন্টা তারা কিন্তু খামেনি মানে উপস্থিতি ছাড়াই তাদের যে যার যা কাজ করা সেটা চালিয়ে গেছেন। এখানে কোনো শূন্যতা ছিল না, কোনো নেতৃত্বের শূন্যতা ছিল না, কোনো মানে আদেশ দেওয়ার নির্দেশ দেওয়ার শূন্যতা ছিল না। এবং ইতিমধ্যেই ইরান ঘোষণা দিয়েছে যে তাদের যে ট্রানজিশন যেভাবে হয়, যে সর্বোচ্চ নেতা মারা গেলে তখন 3 জনের একটা ট্রানজিশনাল কাউন্সিল গঠন হয়, যে তারা কাজ চালিয়ে যায় এবং এক পর্যায়ে তাদের একটা বডি আছে আপনার কাউন্সিল অফ এক্সপার্টস বলে, 88 জন সদস্য সেই কাউন্সিল অফ এক্সপার্টস, তারা নির্বাচন করেন পরবর্তী সর্বোচ্চ নেতাকে। এখন এই পরবর্তী নেতা নির্বাচনের কোনো সময়সীমা নেই। কাউন্সিল অফ এক্সপার্ট যখন বসতে পারবে তখনই তারা নির্বাচন করবে। সেটা 3 দিনে হতে পারে, 3 মাসেও হতে পারে, সেরকম কোনো বিধিনিষেধ নেই। কিন্তু এই মানে অন্তর্বর্তী সময়ের জন্য 3 জনের একটা কাউন্সিল ইতিমধ্যেই গঠন করা হচ্ছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে ক্ষমতার কোনো শূন্যতা থাকবে না। এবং তেহরান বলুন বা অন্যান্য শহর বলুন, এই রাজপথে কিন্তু এখন শুধু লক্ষ লক্ষ মানুষ আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে শোক জানানোর জন্য এবং অনেক জায়গায় তার মৃত্যুর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার দাবিতে মানে রাস্তায় নেমেছে। রাস্তায় এখানে বিক্ষোভ কিন্তু করেছে। বিরোধী কোনো বিক্ষোভ ইরানে তেমন দেখা যাচ্ছে না। কাজেই ট্রাম্প যেটা আশা করেছিলেন সেই আশা কিন্তু ইমিডিয়েটলি সহসা পূরণ হতে যাচ্ছে না। দীর্ঘমেয়াদে হবে কিনা সেটা পরের কথা, কিন্তু এই মুহূর্তে সেটা হতে যাচ্ছে না। আলোচনার মাঝখানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। এই আলোচনার মাঝখানেই কেন ডোনাল্ড ট্রাম্প এই হামলার সিদ্ধান্ত নিলেন? এর কি কোনো কারণ আছে আচ্ছা, বা কারণটা যুক্তি হচ্ছে আছে? যে
আমার মনে হয় যে আলোচনাটা ছিল এক ধরনের কি বলবো ধূম্রজাল। আমার মনে হয় যে তারা এই ইরানের উপর দ্বিতীয় দফা আক্রমণ, কারণ জুন মাসে একটা আক্রমণ হলো, সেই আক্রমণটাও ছিল ইসরায়েলের আক্রমণ, আমেরিকার সাথে নিয়ে না। ইসরায়েল একাই সেই আক্রমণ করেছিল, যেটা 12 দিনের যুদ্ধ বলে পরিচিত। সেই হামলাটাও কিন্তু হয় আমেরিকার সাথে ইরানের একটা আলোচনার মাঝখানেই। এবারে কিন্তু একই কাণ্ড হয়েছে, যে আলোচনার মাঝখানেই এই আক্রমণটা হলো, এবং অনেকেই মনে করছেন যে আলোচনাটা ছিল একটা ধূম্রজাল, তারা আক্রমণ করার প্ল্যান আগে থেকেই করেছিলেন, সেই জন্যই ট্রাম্পের মানে আমরা সময় যদি ধাপ্পাবাজি বলি, শুধু ধূম্রজাল না, এটা ধাপ্পাবাজিও বলা যায়, যে প্রতারণা। হ্যাঁ, মানে এটা ছিল একটা ট্যাকটিক্যাল মুভ, কারণ ট্রাম্পের প্রয়োজন ছিল ওই অঞ্চলে যথেষ্ট পরিমাণ সৈন্য, মানে সামরিক সরঞ্জাম নিয়ে আসা, যাতে করে একটা আক্রমণ সফল হয়। সেজন্য তিনি, তার সময় দরকার ছিল, সেজন্য তিনি এই আলোচনাটা চালিয়ে গেছেন, এবং আলোচনা চলাকালে তিনি তার বিমানবাহী জাহাজ দুটো, আম, পারস্য উপমহাদেশের দিকে একটা আর ভূমধ্য সাগরের ওদিকে আর একটা, দুটো মানে বিমানবাহী জাহাজ নিয়ে এসছেন, এবং বিমানবাহী জাহাজের সাথে আরো কয়েক ডজন আপনার যুদ্ধ জাহাজ থাকে, যেগুলো থেকে আপনার ক্রুজ মিসাইল এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়। কাজেই তার এই শক্তিটা দরকার ছিল অঞ্চলে, এবং সেই শক্তিটা অর্জন করার পর তা এখন বলা হচ্ছে যে মানে শনিবার সকালে কেন করা হলো, হঠাৎ তারা জানতে পারলো যে সকালে ওই অমুক জায়গায় খামেনেই তার বড় বড় সামরিক এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। কাজেই তারা সিদ্ধান্ত নিল ওই মিটিংয়ে তাকে হামলা করে তাকে এবং তার শীর্ষ সামরিক কমান্ডারদের একসাথে মেরে ফেলা যাবে। সেজন্যই ওই হামলাটা ঠিক তখনই হলো। এই কথাটা এখন জানানো হচ্ছে, আমেরিকান সূত্ররা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে এই খবরটা আর কি জানাচ্ছেন। কতটুকু সত্য আমি জানি না, তারা হয়তো একটা স্টোরি বানাচ্ছেন, একটা গল্প সৃষ্টি করছেন, কারণ খামেনি তো আর কোনো গুপ্ত বাংকারে মারা যাননি বা কোনো অজ্ঞাতনামা গোপন স্থানে মারা যাননি, তিনি তার অফিসেই মারা গেছেন। অর্থাৎ তিনি তার অফিসেই ছিলেন, যেখানে তিনি প্রত্যেকদিন সকালে থাকেন। কাজেই এটা যে বিশাল কোনো একটা ব্যাপার, ওটাকে আঘাত দেওয়া সেরকম না। সো মার্কিন ইসরায়েলি হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে হামলা করেছে, ইসরায়েলে হামলা করেছে। আর সেই হামলা কি যথেষ্ট বলে মনে করেন, বা এটিকে এই হামলার মাধ্যমে বা এই অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের যে চেষ্টা, যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন, সেটা রোধ করা যাবে বলে মনে করেন? না, দেখুন, আমেরিকার যে শক্তি, সেই শক্তির সাথে ইসরায়েলের শক্তি যুক্ত হয়েছে, বা ইসরায়েলের শক্তির সাথে আমেরিকার শক্তি যুক্ত হয়েছে। তো এই দুটো শক্তির সামনে ইরান পেরে উঠবে না, এটা মানে ধরে নেওয়া যায়। কিন্তু ইরান যেটা করবে সেটা হচ্ছে যে যুদ্ধটাকে দীর্ঘায়িত করবে। অনেকে মনে করছেন যে ট্রাম্প আসলে দীর্ঘ যুদ্ধ পছন্দ করেন না, তিনি এমন যুদ্ধ পছন্দ করেন যেটা 10-12 ঘন্টায় বা 2-3 দিনে মানে মিটমাট করে ফেলা যাবে, যাতে তিনি বলতে পারেন যে আমি জয়ী হয়েছি, আমি যা চেয়েছিলাম সব পেয়ে গেছি। কিন্তু ইরান চাইবে যে দীর্ঘটা, মানে যুদ্ধটা যত দীর্ঘ করা যায়, কারণ যত দীর্ঘ হবে আমেরিকানরা তত বেশি অস্থির হয়ে যাবে, এবং আমেরিকার জনগণ তো এমনিতেই এই যুদ্ধটা সমর্থন করে না। তারপর যদি যুদ্ধটা দীর্ঘায়িত হতে থাকে এবং তাদের মধ্যে যদি সৈন্যদের যদি আহত নিহত হওয়ার খবর আসতে থাকে, তাহলে আমেরিকার ভেতরেই এই যুদ্ধের প্রতি যে বিরূপ মনোভাব, সেটা আরো প্রকটভাবে প্রকাশ পাবে, এবং বিশেষ করে কংগ্রেসের সদস্যরা যারা হয়তো এখন একটু চুপ করে আছেন, তারা মুখ খোলা শুরু করবে, এবং ট্রাম্পের উপর তখন চাপ আসবে যুদ্ধটা বন্ধ করার। সো ইরানের কৌশল সেটাই, যে যুদ্ধটা সবে শুরু হয়েছে এবং তারা সেটা বলছে যে যুদ্ধটা আপনি শুরু করতে পারেন, কিন্তু কখন শেষ হবে সেটা আমি বলবো, আপনি বললে হবে না। ইরান কিন্তু এই ঘোষণাটা ইতিমধ্যে দিয়েছে যে যুদ্ধটা শেষ করব আমরা, আপনারা না। এবং সেই জন্য ইরান আমেরিকার যত মিত্র দেশ আছে গালফ অঞ্চলে, আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, এই সব জায়গায় যেখানে আমেরিকান স্থাপনা আছে সেখানে আঘাত হানছে, যাতে এই দেশগুলোও অস্থির হয়ে যায়, যাতে এই দেশগুলো মনে করে যে যুদ্ধটা থামা দরকার, কারণ তাদের তো অর্থনীতি ধস নেমে আসবে যদি এখানে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, বিমানবন্দরগুলো বন্ধ হয়ে যায়, যদি তেল বেচা কেনা বন্ধ হয়ে যায়, এই অর্থনীতিগুলো তো টিকবে না। সেজন্য ইরানের স্ট্র্যাটেজি হচ্ছে যুদ্ধটা দীর্ঘায়িত করা এবং এইসব অঞ্চলে আঘাত হানা, এবং সেটা সে করছে, এবং এটা সবে শুরু হয়েছে, এটা কিন্তু আরো অনেক দিন ধরে চলবে। কিন্তু আরব দেশগুলোর সাথে তো ইরানের আগে থেকেই এক ধরনের বৈরিতা ছিল।
এই যুদ্ধের মধ্য দিয়ে তো আরব দেশগুলোর সে পুরোপুরি মধ্যপ্রাচ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে কিনা, একঘরে হয়ে যাবে কিনা? হ্যাঁ, এটা একটা আশঙ্কা আছে যে ইরান গত কয়েক বছরে যেরকম কাতার, আ ইউনাইটেড সংযুক্ত আরব আমিরাত এদের সাথে একটু সম্পর্ক করার একটা প্রচেষ্টা ছিল, সেগুলো বন্ধ হয়ে যাবে এবং এই দেশগুলো একেবারেই হয় বৈরী হয়ে যাবে ইরানের প্রতি এবং বৈরিতার জন্য তারা আমেরিকার সাথে আরো ঘনিষ্ঠ হবে। এমনকি ইসরায়েলের সাথেও ঘনিষ্ঠ হতে পারে। এই একটা আশঙ্কা অনেকেই কথা বলছেন, অনেকেই বলছেন এই আশঙ্কার কথা। আবার অন্যদিকে যেটা ইরান চাইবে যে যেহেতু ইরান ওখানে মানে আছে স্থায়ী, ইরানকে আপনি সরাতে পারছেন না। পারস্য উপসাগরের এক পাশে ইরান, আরেক পাশে তারা। কাজেই এই ভৌগোলিক ব্যাপারটা তো আপনি বদলাতে পারবেন না। তাদেরকে ইরানের সাথেই সহবাস করতে হবে। মানে এটা করতেই হবে তাদেরকে। কাজেই তারা হয়তো মানে ইরানের আশা হচ্ছে যে তারা তাদের স্বার্থ হবে যুদ্ধটা যত তাড়াতাড়ি থামানো যায় সেদিকে তারা কাজ করবে। যুদ্ধটা দীর্ঘায়িত করা এই আরব দেশগুলোর কোনোভাবেই তাদের স্বার্থে না। আর আরেকটা সৌদি জিনিস আরবের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন? সৌদি আরবের? সৌদি আরব সৌদি আরব কিন্তু অন্য খেলা খেলছে। এখন যেটা বোঝা যাচ্ছে যে সৌদি আরব যদিও বলছিল যে তারা তাদের মানে মানে ভূমি ব্যবহার করতে দেবে না আমেরিকাকে ইরানের উপর আক্রমণ চালাতে এবং তারা বলছিল যে তারা যুদ্ধের বিরুদ্ধে এবং তারা কূটনীতিকে মানে প্রাধান্য দিতে চায়। কিন্তু এখন যেসব খবর বেরোচ্ছে যে সৌদি আরবের যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই দুজন মিলে ট্রাম্পকে রাজি করিয়েছেন এই হামলা চালাতে। কাজেই সৌদি আরব একটা মানে মানে এখন খবর দেখে যা মনে হচ্ছে যে সৌদি আরব একটা ডাবল গেম খেলেছে আর কি। একদিকে বলছে যে মানে প্রকাশ্যে বলছে ডিপ্লোমেসির কথা, কিন্তু নেপথ্যে তারা যুদ্ধের জন্য ট্রাম্পকে উস্কানি দিয়েছে। এখন কিছু ইরানের কিছু হামলা সৌদি লক্ষ্যবস্তুতেও গেছে এবং সৌদি আরব যেটা বলেছে যে তারা গালফ মানে উপমহাদেশের যেই গালফ অঞ্চলে যে অন্যান্য আরব দেশগুলো আছে তাদের প্রতিরক্ষার জন্য তার যত মানে বাহিনী আছে সেগুলো ব্যবহার করতে মানে অফার করেছে আর কি, কিন্তু সেটা কেউ এখনো নেয়নি। অর্থাৎ সৌদি আরব চাচ্ছে যে সেখানে এই যুদ্ধের ফলে আরব ছোট আরব দেশগুলার উপর তার একটা প্রাধান্য বিস্তার করতে, যে আমি হব তোমাদের রক্ষক, কারণ আমি হচ্ছি সৌদি আরব, আমি হচ্ছি সবচেয়ে বড় দেশ এই অঞ্চলে, দেয়ারফর আমি হব তোমাদের রক্ষক। কিন্তু এখনো কাতার বা ইউএই এই এই মানে সৌদি আরবের এই অফারের দিকে যাচ্ছে না। তারা এখনো মানে মনে করছে যে ইরান হয়তো আক্রমণগুলো আর চালাবে না। সাবির মুস্তফা, এর আগে যুক্তরাষ্ট্র যেসব সামরিক অভিযান চালিয়েছে সেক্ষেত্রে ইউরোপকে সঙ্গে নিয়েছে, অন্তত তাদের সমর্থন চেয়েছে। এবারে তো ইউরোপকে না জানিয়ে এই অভিযান করেছে। ইউরোপের কোনো দেশ, ইউরোপের প্রতিক্রিয়াটি কি কেমন? এখন ইউরোপ তো আসলে আমেরিকার বিরুদ্ধে কখনোই যাবে না, যদিও ট্রাম্প কিন্তু গত 2 বছরে ইউরোপের সাথে তার সম্পর্ক অনেকটা খারাপ করে ফেলেছে। সে কিন্তু ইউরোপকে নানানভাবে তিরস্কার করেছে, নানানভাবে ইউরোপকে চাপের মুখে রেখেছে। যদিও ইউরোপিয়ান দেশগুলো হচ্ছে আমেরিকার মিত্র দেশ, নেটো জোটের অংশ, কিন্তু ট্রাম্প তাদেরকে বলতে গেলে মানে মাঝে মধ্যে অপমানই করেছে। কিন্তু ইউরোপ আবার চাইবে না যে আমেরিকা যখন কোনো যুদ্ধে যায় তারা তারা মানে সেটার থেকে দূরে থাকবে অথবা সেটাকে সমালোচনা করবে। আপনি দেখেন ইউরোপের কোনো দেশ কিন্তু এই হামলার নিন্দা করেনি। এমনকি ব্রিটেন তো এখন বলছে যে তারা নিজেরাই এই মানে একটা কিছুতে অংশগ্রহণ করতে চায় আর কি। তারা বলছে যে তাদের ঘাঁটি-ঘুঁটি মানে রক্ষা করার জন্য তারা সামরিক ব্যবস্থা নেবে। অর্থাৎ তারাও এই অভিযানে অংশ নিতে চায়। অন্যান্য ইউরোপিয়ান দেশগুলা অভিযানে অংশ নেওয়ার কথা বলেনি, কিন্তু তারা ইরানকে মানে দায়ী করে সবসময়। এই ইউরোপিয়ান দেশগুলো ফ্রান্স বলুন, জার্মানি বলুন, আপনার ইটালি বলুন, এরা সবসময় ইরান বিরোধী, মানে অর্থাৎ এই ইসলামিক সরকার বিরোধী। কাজেই তারা মূলত দেখতে চায় যে ইসলামিক সরকারের পতনটা তারা দেখতে চায়। কাজেই এই যুদ্ধের মাধ্যমে যদি ইসলামিক সরকারের পতন হয় তাতে তাদের মানে তারা মনঃক্ষুণ্ণ হবে না এবং এটা নিয়ে তারা খুব একটা বেশি মাথাও ঘামাবে না যে এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বা লঙ্ঘন হয়েছে কি হয়নি, সেসব নিয়ে তারা বেশি মাথা ঘামাবে না যদি ইরানের সরকারের পতন হয়। কিছুদিন আগে জার্মানিতে মিউনিকে সম্ভবত যে ইরান সরকারের বিরুদ্ধে একটি বিশাল সমাবেশ হলো এবং সেটা এক ধরনের ওই সরকারের দমন পীড়নের বিরুদ্ধে। ওই সমাবেশের সঙ্গে এই যুদ্ধের কোনো
যোগসূত্র আছে বলে মনে করেন? না, না, এই যুদ্ধ একেবারেই আমেরিকা আর ইসরায়েলের মধ্যে পরিকল্পনা করে করা হয়েছে। এটার সাথে ওই সমাবেশ বা আরো অন্যান্য সমাবেশ হয়েছে আমেরিকায়। কারণ আপনি জানেন যে ইউরোপ এবং আমেরিকায় অনেক ইরানি আছে যারা আর কি অভিবাসী বা উদ্বাস্তু বলতে পারেন। কারণ তারা অনেকে রাজনৈতিক কারণে দেশ ছেড়ে ইউরোপে আশ্রয় নিয়েছেন এবং তারা ঘোরতর ইসলামিক সরকার বিরোধী, ঘোরতর। কাজেই তারা এই আক্রমণটাকে খুবই ভালো চোখে দেখছে এবং সেলিব্রেট করছে। এবং আলী খামেনির মৃত্যুর খবর যখন ইরান স্বীকার করলো, তখন থেকেই কিন্তু বিশেষ করে প্রবাসে যে ইরানি আছে তারা কিন্তু উৎফুল্ল এবং আনন্দ করছে এই খবরে। কাজেই লন্ডনে কোনো আনন্দ মিছিল হয়েছে? লন্ডনে কোনো আনন্দ মিছিল হয়েছে? লন্ডনে হয়েছে। লন্ডনে আপনার উত্তর লন্ডনে, যেখানে আপনার ইরানি প্রবাসী, তারপরে স্থানীয় ইহুদি, ওটা একটা ইহুদি অধ্যুষিত এলাকা। কাজে ওখানে অনেক ইহুদি যারা ইসরায়েল সমর্থন করে তারা সবাই মিলে আনন্দ মিছিল করেছে। ঠিক মিছিল তো করে না, তারা এক জায়গায় দাঁড়িয়ে আনন্দ করে আর কি। এটা বাংলাদেশের মতো না যে সব জায়গায় মিছিল করতে হবে। সো এবং আমেরিকাতে হয়েছে, আমেরিকাতেও তারা আনন্দ মিছিল করেছে, লস অ্যাঞ্জেলেসে করেছে, ওয়াশিংটনে করেছে। কিন্তু প্রতিবাদ হয়েছে কোনো? প্রতিবাদ তো প্রতিবাদ কে করবে? আমেরিকায় কিছু কিছু সংগঠন আছে যারা প্রতিবাদ করতে করার পরিকল্পনা হাতে নিয়েছে। ইংল্যান্ডেও দু একটা বামপন্থী সংগঠন আছে যারা এই যুদ্ধের বিরুদ্ধে, যুদ্ধকে বেআইনি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে রাস্তায় নামছে। এখন সমস্যা হয়ে যাচ্ছে কি, যে এই ইরানের ইসলামিক সরকারের বিরুদ্ধে এত অভিযোগ মানবাধিকার নিয়ে, এবং সম্প্রতি যেই বিক্ষোভ হয়েছিল মাসখানেক আগে, যেটা দমনে ইরান সরকারের তথ্য অনুযায়ী ৩,০০০-এর বেশি লোক মারা যায়। কিন্তু পশ্চিমা বিশ্বে যে কথাটা ছড়ানো হয়েছে যে সেখানে 2 দিনে 30,000 লোক মারা যায়। তো এটা অবিশ্বাস্য একটা ফিগার, সংখ্যা, কিন্তু এটা অনেকেই দেখেন এটা বলছে, বিশ্বাস করে এবং এটা বলে বেড়াচ্ছে আর কি। সো আপনি যদি পশ্চিমা দেশে থাকেন তখন ইরানের পক্ষে কিছু বলা একেবারে অসম্ভব, কারণ তাহলে মনে হবে যেন আপনি একটা গণহত্যাকারীকে সমর্থন দিচ্ছেন। হ্যাঁ, আপনি বলেছিলেন যে ইরান চাইবে যে যুদ্ধ প্রলম্বিত হোক, কিন্তু এই অঞ্চলেরই একটি দেশ বাংলাদেশ, আমাদের হাজার হাজার কর্মী আছে মধ্যপ্রাচ্যে, ইরান সহ অন্য অনেক দেশের সাথেই, প্রায় সব দেশের সাথেই ব্যবসা বাণিজ্য আছে। এবং তার চেয়েও উদ্বেগের বিষয় হচ্ছে যে তেল আমাদের যে জ্বালানি সরবরাহের সিংহভাগ আসে, প্রায় পুরোটাই আসে দেশীয় উৎপাদন ছাড়া, পুরোটাই আসে মধ্যপ্রাচ্য থেকে। বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে? যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে প্রভাবটা ভালো হবে না। কারণ 1 নম্বর হচ্ছে আপনি যেটা বললেন যে শ্রমিক, ওখানে হাজার হাজার না লাখ লাখ শ্রমিক আছে। সৌদি আরব, আরব আমিরাত এবং কাতার, এই 3টা, বিশেষ করে সৌদি আরব এবং আরব আমিরাতে। এখন যুদ্ধের ফলে যদি ওখানে কাজকর্ম বন্ধ হয়ে যায়, এবং ধরুন এই বিমানবন্দর বন্ধ আছে, এবং এই বিমানবন্দর থেকে কিন্তু দুবাই এবং আবুধাবি বিমানবন্দর থেকে আরব আমিরাত কিন্তু তাদের যে মোট দেশজ উৎপাদন তার একটা বড় অংশ কিন্তু এই বিমানবন্দর দুটো থেকে আসে। এখন এই দুটো বিমানবন্দর যদি 1 সপ্তাহ বন্ধ থাকে তাহলে আপনি চিন্তা করতে পারেন কত বড় অর্থনৈতিক একটা বিপর্যয় সৃষ্টি করবে। তারপর তো অন্যান্য বিষয় আছেই, যে তেল রপ্তানি হচ্ছে না বা অন্যান্য কোনো রপ্তানি হচ্ছে না, কারণ হরমুজ প্রণালী যেটা দিয়ে সব জাহাজকে যেতে হয়, সেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরানিরা। এবং আজকেই একটা তেলবাহী জাহাজ ওই প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখানে মিসাইল মেরে ওই ট্যাঙ্কারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কাজেই এরপর তো আর কোনো জাহাজ ওখানে যেতেই চাইবে না। সো যদি রপ্তানি বন্ধ হয়ে যায়, আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, তাহলে তো বিশাল চাপ পড়বে এই দেশগুলোর উপর। এবং এই দেশে যেসব বিদেশি শ্রমিক আছে, বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়, নেপালি, ফিলিপিনো, শ্রীলঙ্কান, বহু বিদেশি শ্রমিক আছে সেখানে। সো তাদের তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ তারা হয়তো বেতন পাবে না, বা বেতন পেলেও কিভাবে পাবে, কি করবে, আমি জানি না তাদের অবস্থা কি হবে। কিন্তু এটা যে ভালো হবে না সেটা বোঝাই যাচ্ছে। বাংলাদেশ তাদের জ্বালানির অনেকটা আমদানি করে গালফ থেকে, আপনার কাতার থেকে এলএনজি আমদানি করে, তারপর তেল আমদানি করে ওখান থেকে। চীন কিন্তু ইরানি তেলের একটা বড় কাস্টমার।
তাদের কিন্তু একটা অসুবিধা হবে, বাংলাদেশে তো হবেই। সো বাংলাদেশের জন্য কিন্তু বেশ একটা কঠিন অবস্থা হবে। এবং আপনি দেখবেন বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে এই ঘটনার পরে, সেটা একটু ন্যাক্কারজনক, কারণ এখানে ইরানের উপর যে আক্রমণ হয়েছে সেটার কোনো নিন্দা নেই। হ্যাঁ, কোনো নিন্দা নেই, কিন্তু নিন্দা করা হয়েছে যে ইরান যে পাল্টা আক্রমণটা করেছে এই আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এদের উপর, সেটা নিন্দা করা হয়েছে। এখন এটা করেছে বাংলাদেশ সরকার, কারণ তারা জানেন যে বাংলাদেশের যে স্বার্থ, সেই স্বার্থটা হচ্ছে ওই দেশগুলোর সাথে, কারণ তারা হচ্ছে মানে ওইখান থেকে বাংলাদেশের রেমিটেন্সের একটা বড় অংশ আসে ওইসব দেশ থেকে। বাংলাদেশে একটা বৃহৎ মানে জনগোষ্ঠী ওখানে কাজ করে, কাজে ওই দেশগুলোর সাথে সম্পর্ক কোনোভাবেই যাতে খারাপ না হয়, তারা যদি মনে করে যে বাংলাদেশ তাদের সাথেই আছে, তাদের সাথেই সংহতি প্রকাশ করছে, সেটার জন্যই বাংলাদেশ এটা করেছে। কিন্তু এটা করতে গিয়ে বাংলাদেশ একটা মানে একটা সার্বভৌম রাষ্ট্রের উপর যে আক্রমণ হলো, সেই আক্রমণটা নিন্দা করতেই পারলো না বাংলাদেশ। এই হলো অবস্থা আর কি। কিন্তু আমরা দেখলাম যে চীন এবং রাশিয়া নিন্দা করেছে, এবং তারা নিন্দা করেছে, এটাকে চরম মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছে। তাদের কর্মকাণ্ডকে নিন্দার মধ্যে সীমিত থাকবে, না যুদ্ধ যদি পুরো মাত্রায় শুরু হয় তারা ইরানের পাশে দাঁড়াবে? দেখেন, চীন কিন্তু সেটা করবে না, কারণ চীনের নীতি কিন্তু কোনো দেশের যুদ্ধে সে নাক গলায় না, বা কোনো দেশের রাজনীতিতে যেরকম নাক গলায় না, কোনো দেশের যুদ্ধেও সেরকম সে নাক গলায় না। কাজেই সে কোনোভাবেই চাইবে না যে তারা এমন কোনো পদক্ষেপ নিক যার ফলে তাদের একটা সামরিক ভূমিকা চলে আসবে সেই অঞ্চলে। তারা চায় ব্যবসা করতে, চীন চায় বাণিজ্য, আমদানি রপ্তানি, আমদানি রপ্তানি, এটাই হচ্ছে চীনের মানে গোল। আর যুদ্ধ হচ্ছে যদি তাইওয়ানকে মানে নেওয়ার জন্য, ফেরত নেওয়ার জন্য যদি তাকে যুদ্ধে যেতে হয়, শুধু হবে সেই যুদ্ধ। ওই ছাড়া চীন কোনো যুদ্ধে যেতে চায় না। নিজের যেই ভূমি সেটাকে রক্ষার জন্য সে যুদ্ধ করবে। যেরকম ভারতের সাথে তার সীমান্ত নিয়ে মানে বিরোধ আছে। অরুণাচল প্রদেশকে চীন মনে করে এটা তাদের এলাকা। আবার কাশ্মীরের এক অঞ্চল আকসাই চীন, যেটা চীন দখল করে আছে, কিন্তু ভারত মনে করে সেটা তার এলাকা। তো এইসব জায়গায় ভূমির জন্য চীন যুদ্ধ করতে পারে, কিন্তু অন্য দেশের যুদ্ধে সে কোনোভাবে জড়িত হবে না, এটা নিশ্চিত। তবে হ্যাঁ, ইরান যদি সামরিক অস্ত্র মানে সরঞ্জাম কিনতে চায়, সেটা চীন হয়তো সাপ্লাই করতে পারে, কিন্তু যে যুদ্ধের মধ্যে করতে পারবে কিনা এখন তো ওই মানে সাপ্লাই করা ডিফিকাল্ট। আর রাশিয়ার পক্ষে তো এটা সম্ভব না, কারণ রাশিয়া তো নিজে একটা বড় যুদ্ধে জড়িত ইউক্রেনে, এবং এই ইউক্রেনের যুদ্ধে তাদের যত সরঞ্জাম আছে সবই ব্যবহার করতে হচ্ছে। কাজেই ইরানকে তারা কি সাপ্লাই করবে? তাদের তাদের বিমান বিরোধী কোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সেগুলো সবই তাদের প্রয়োজন ইউক্রেনের সাথে যুদ্ধের ব্যবহার করার জন্য। কাজে আমার মনে হয় না যে ইরান রাশিয়া এবং চীন থেকে খুব বেশি একটা আশা করতে পারে। তবে ইরানের একটা সুবিধা হচ্ছে তার নিজেরই কিন্তু একটা অস্ত্র শিল্প আছে। এই যে তার যে ক্ষেপণাস্ত্রগুলো, তাদের যে ড্রোনগুলো, এগুলো কিন্তু সব নিজেদের তৈরি, নিজেদের বানানো, নিজেদের তৈরি। এটার জন্য কিন্তু তারা অন্যদের কাছে নির্ভরশীল না। কাজেই তারা যদি তাদের ফ্যাক্টরিগুলোকে রক্ষা করতে পারে ইসরায়েলি আমেরিকান বিমান হামলা থেকে, তাহলে কিন্তু তারা এই ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র উৎপাদন করেই যেতে পারবে আর কি। তো সেজন্যই আমেরিকার একটা উদ্দেশ্য হচ্ছে, আমেরিকা এবং ইসরায়েল দুজনেরই, যে ইরানের এই ক্ষেপণাস্ত্র শিল্পটা একদম ধ্বংস করে দেওয়া। সেটা ধ্বংস করলে ইরান আর ইসরায়েলের প্রতি কোনো হুমকি দিতে পারবে না। এটাই হচ্ছে তাদের একটা লক্ষ্য, বড় লক্ষ্য। জাহাঙ্গীর, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করা হয়েছে, এই বৈঠক থেকে কোনো ফলাফল পাওয়া যাবে বলে মনে করেন? অর্থাৎ তারা যুদ্ধ বন্ধ করতে পারবে? একটা বৈঠক তো কালকেই হয়ে গেল, সেখানে তো সবাই যে যার বক্তব্য দিল, পাল্টাপাল্টি মানে কথা বললো, ব্যাস ওখানেই শেষ। কারণ এখানে তো মানে এখানে আমেরিকার বিরুদ্ধে কোনো রেজলিউশন নিলে আমেরিকা সেটা ভিটো দিবে, আর ইরানকে দায়ী করে রেজলিউশন নিলে হয়তো রাশিয়া বা চীন ভিটো দিতে পারে। কাজে এখানে একটা ভিটো দিয়ে এবং কোনো মানে ফলাফল শূন্য হবে আর কি। কূটনীতির দৃষ্টিতে বাংলাদেশের অবস্থান কি হওয়া উচিত বলে মনে করেন? এখন বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা, তার জনশক্তি, তার জ্বালানি, এই সুরক্ষার জন্য সরকারের করণীয় কি হতে পারে? এখন মানে বাংলাদেশের যে মানে বিবৃতি, সেখানে যে তারা এই আরব দেশগুলোর সমর্থনে যে বক্তব্য দিল, ইরানের যে হামলার নিন্দা করে,
সেটাই সেটা ঠিক আছে, সেটাই বাংলাদেশকে করতে হবে। কিন্তু তার সাথে তার উচিত ছিল ইরানের উপর যে হামলাটা সেটা নিন্দা করা। কারণ বাংলাদেশও একটা সার্বভৌম দেশ। বাংলাদেশেরও তো উচিত যে এমন এমন কিছু সে নিন্দার বাইরে রাখবে না যেটা তার উপরে হতে পারে। আজকে যদি আপনি মনে করেন যে ইরান আমেরিকার প্রতি হুমকি হতে পারে ভবিষ্যতে, বা ইসরায়েলের প্রতি হুমকি হতে পারে ভবিষ্যতে, সেই সম্ভাবনার ভিত্তি করে যদি আমেরিকা ইরানকে হামলা করে এবং সেটা যদি সবাই মেনে নেয়, তাহলে অন্য কোনো দেশ যদি বাংলাদেশকে মনে করে যে আজকে না ৫-১০ বছর পরে সে আমার প্রতি হুমকি হতে পারে, তাই আমি আজকেই হামলাটা চালিয়ে দিই, তাহলে আপনি তো এটাকে নিন্দা করতে পারবেন না, কারণ আপনি তো ইরানের উপর আক্রমণকে নিন্দা করেননি। তাহলে আপনার কি আপনার মোরাল স্ট্যান্ডিংটা কি থাকবে তখন? কাজে বাংলাদেশের উচিত ছিল একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ওই ইরানের সার্বভৌমত্বটাকে অ্যাকনলেজ করা, এবং যে তার সার্বভৌমত্বটা লঙ্ঘন করা হয়েছে, ঠিক যেভাবে তারা বলছে যে ওই আরব দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ইরান, সেটা ঠিক, কিন্তু ইরান করেছে এটা একটা হামলার পাল্টা জবাব হিসেবে। ইরান তো ইচ্ছা করে এটা করেনি। বা তো ইরানের সার্বভৌমত্ব যারা লঙ্ঘন করলো তাদের বিরুদ্ধে তো অবশ্যই নিন্দা বা প্রস্তাব আনা উচিত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষেই বাংলাদেশের থাকা উচিত। হ্যাঁ, বাংলাদেশের এই অবশ্যই স্বাধীন দেশ ইরানের উপর হামলাটা নিন্দা করা উচিত ছিল, তারপরে এই আরব দেশগুলোর পক্ষে দাঁড়ানো, যা বলেছে সেটা ঠিকই আছে। দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যের গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে এই দেখেন, ঘটনার পর? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি আসলে মধ্যপ্রাচ্যের মানচিত্রটা বদলে দিতে চান। তিনি অনেকটা সফল হয়েছেন। তিনি গাজায় হামাসকে মাটির মধ্যে শুইয়ে দিয়েছেন। তিনি লেবাননে হিজবুল্লাহকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছেন। এখন লেবানিজ সরকারের হিজবুল্লাহকে শায়েস্তা করতে চায়। সিরিয়ায় তার যে একটা চরম শত্রু ছিল বাশার আল আসাদ, তাদের যে বাথ পার্টি, সেই বাশার আল আসাদ ক্ষমতা থেকে উৎখাত হয়েছে এবং একটা প্রাক্তন জিহাদি গোষ্ঠী তারা এখন ক্ষমতায়, কিন্তু তারা হচ্ছে আপনার এই কাতার, সৌদি আরব এদের মিত্র। কাজেই ইসরায়েলের প্রতি আর তারা হুমকি না। ইসরায়েলের প্রতি হুমকি এখন একটা দেশ, সেটা হচ্ছে ইরান। সো তাদের লক্ষ্য হচ্ছে যে ইরানকে একেবারে বশে আনতে হবে। বশে আনার একটাই পথ, সেটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার অবসান ঘটানো এবং একটা পশ্চিমা বান্ধব উদারপন্থী শাসন ব্যবস্থা সৃষ্টি করা। তো সেটাই হচ্ছে নেতানিয়াহুর লক্ষ্য, এবং দীর্ঘমেয়াদে এই লক্ষ্যেই সে কাজ করে যাবে। কাজেই মধ্যপ্রাচ্যের সংঘাত থেমে যাবে খামেনি মারা যাওয়ার ফলে, এটার ভাবার কোনো চিন্তা নেই। যতদিন না ইসরায়েলে এই নেতানিয়াহুর যেই লক্ষ্য, সেটা নিয়ে ইসরায়েল যতদিন কাজ করবে আর ইসলামী সরকার যতদিন টিকে থাকবে ইরানে, এরকম সংঘাত চলতেই থাকবে। এবং এর মাঝখানে পড়ে থাকবে এই ছোট ছোট আরব দেশগুলো, যারা চায় একেবারে শান্তিতে টাকা বানাতে। তাদের জন্য পরিস্থিতি খুবই খুবই নাজুক হয়ে যাবে। সবশেষে আপনার কাছে জানতে চাই, ইতিহাস কিভাবে এই হামলাকে বিচার করবে? এর আগে যুক্তরাষ্ট্র লিবিয়া, ইরাক, আফগানিস্তান আরও অনেক দেশে রেজিম চেঞ্জ করার নামে সামরিক অভিযান চালিয়েছে, সেখানে দখলদারি জিয়ে রেখেছিল। শেষ পর্যন্ত কিন্তু তারা সেখান থেকে তাদের পিছু হটতে হয়েছে। ইরানেও যদি এরকম কোনো ঘটনা ঘটে, আমেরিকা কীভাবে লাভবান হবে? আমেরিকার কী লাভ? আমেরিকা এখন ইতিহাস কিভাবে দেখবে? এই খেলা তো এখনো শেষ হয়নি, সবে শুরু হয়েছে। 2 দিন হলো মাত্র। হ্যাঁ, আরো যাবে। এখন এটার শেষ কোথায় সেটা দেখতে হবে। কারণ ইতিহাস মনে রাখবে একটা ঘটনা, তার শেষ যেভাবে হয় সেটা নিয়ে। শুরু কিভাবে হয় সেটা নিয়ে ইতিহাস কোনো মাথা ঘামাবে না। শেষ কিভাবে হলো, এবং এর ফলে আমেরিকাকে কি পিছু হটতে হলো? যদি আমেরিকা যদি তার লক্ষ্য অর্জন না করে, অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থার অবসান না ঘটিয়ে পিছু হটে, তাহলে ইতিহাস সেটাকে দেখবে যে আমেরিকার আরেকটা বিপর্যয়, আরেকটা ভুল, এবং ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি একেবারে শেষ হয়ে যাবে ওইখানেই। এটা প্রেসিডেন্ট সে থাকবে, কিন্তু তার ক্ষমতা একেবারে নিঃশেষ হয়ে যাবে এর ফলে। অন্যদিকে যদি ইসলামী শাসন ব্যবস্থার অবসান ঘটানো যায়, যদি ইসরায়েল এবং আমেরিকা এমন বোমা বর্ষণ করতে থাকে যে ইসরায়েলিরা অতিষ্ঠ হয়ে তারা ওটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আত্মসমর্পণ করে, যেটা খুবই খুবই আনলাইকলি, কিন্তু যদি করে তাহলে ঘটনা অন্যরকম হবে, এবং ইতিহাস তখন এটাকে একটা
বিরাট সাফল্য হিসেবে দেখবে। কাজেই সবই নির্ভর করছে যে এই খেলাটা কিভাবে শেষ হবে, এবং শেষ হওয়া আমি মানে সহসা এটা শেষ হবে বলে মনে করছি না। যদিও ইসরায়েল যেভাবে বমিং করছে, বোমা বর্ষণ করছে তেহরানে, আজকেও যেরকম বোমা বর্ষণ করছে, মনে হচ্ছে যেন তারা চাচ্ছে যে খুব দ্রুত একটা ফয়সালা করতে। কিন্তু ইরান সেটা জানে যে তারা দ্রুত ফয়সালা চায়। সো ইরানও চেষ্টা করবে যে যাতে দ্রুত কিছু না হয়, যত দীর্ঘায়িত করা যায়। সাবির মোস্তফা, আমরাও চাই যে সেখানে শান্তি আসুক, যুদ্ধে প্রলম্বিত না হোক, এবং মার্কিন আগ্রাসন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ হোক, এবং এই তৃতীয় বিশ্বের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের শান্তিকামী মানুষ স্বস্তিতে থাকুক, আর যুদ্ধের উন্মাদনা বন্ধ হোক। আপনাকে আবারও ধন্যবাদ, এবং এরপর আবারও এই বিষয় নিয়ে কথা বলবো। এতক্ষণ আমরা কথা বললাম বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মোস্তফার সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।